ভারত সেরা গ্রাম। আর সেই ভারত সেরা গ্রাম বড়নগর থেকে একদম সরাসরি আপনাদের সঙ্গে আমরা এসে হাজির হয়েছি। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি, এটি হলো ভারত সেরা গ্রাম বড়নগর। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বা আমাদের যে আলোচনার বিষয় তা হলো এই বড়নগর গ্রামের ইতিহাস। বহু ইতিহাসের সাক্ষী এই বড়নগর। তা এখন কালের গর্ভে বিলীন হয়ে গেলেও এখনো কিছু ইতিহাসের স্থাপত্য এবং সেই ইতিহাসকে সঙ্গী করে নিয়ে বলিয়ানভাবে সময়ের সঙ্গে এগিয়ে চলেছে। তার সঙ্গে এগিয়ে চলেছি আমরাও। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি, আমরা যেখানে রয়েছি সেই জায়গাটার প্রথমে বলে দিই। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বড়নগরের পঞ্চমুখী মন্দির। যেখানে শিবের মন্দির রয়েছে, একে বলা হয় পঞ্চমুখী শিব মন্দির। এই বড়নগর গ্রামের যে পর্যটনের জায়গাগুলি রয়েছে তার মধ্যে পীঠস্থানগুলির মধ্যে অবশ্যই অন্যতম এই পঞ্চমুখী মন্দির। আমাদের সঙ্গে আজকে এই বড়নগর গ্রামের ইতিহাস নিয়ে আলোচনা করার জন্য আমার ঠিক বাঁ পাশে রয়েছেন গোপাল বাবু, গোপাল মণ্ডল। তিনি পেশায় শিক্ষক হলেও ইতিহাস অনুরাগী। ইতিহাস নিয়ে তিনি চর্চা করেন, তার বিভিন্ন লেখাও আমরা ইতিমধ্যে পড়েছি এবং বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে তিনি যুক্ত। এবং সেই সঙ্গে আমার ডান দিকে রয়েছেন লালা মাস্টারমশাই। তিনি এখানে যে রানী ভবানী যে মন্দির রয়েছেন সেই মন্দিরের সম্পাদক, সেই সঙ্গেও তিনিও একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সেই সঙ্গে শিক্ষানুরাগী। দুজনকে স্বাগত জানাচ্ছি। মাস্টারমশাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমার লালা মাস্টারমশাইয়ের কাছে একটা ছোট্ট প্রশ্ন, যে কেমন লাগছে এখন এই বর্তমান এই যে শিরোপা পাওয়ার পর, নিজের গ্রামের এই শিরোপা পাওয়ার পর? এটা অনুভূতি দিয়ে প্রকাশ করতে পারছি না। আমিও দীর্ঘদিন ধরে, মানে আমার পিতৃপুরুষও রানী ভবানী স্টেটের সঙ্গে যুক্ত ছিলেন। আমি অবসর নেওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে রানী ভবানীর ভগ্নপ্রাপ্ত বিভিন্ন মন্দিরের উপর কাজ করছি, সংস্কারের কাজ করছি। বর্তমানে রাজর্ষি মন্দিরের আমি সম্পাদক হিসেবে কাজ করে চলেছি। তো যখন এই 19 তারিখে সংবাদটা পেলাম, 18 তারিখে ভারত সরকারের যে কৃষি পর্যটন মন্ত্রক রয়েছে তার মধ্যে কৃষি পর্যটন বিভাগ থেকে যখন আমাদের এই গ্রামটাকে শ্রেষ্ঠ গ্রামের শিরোপা দিয়েছে, আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। খুব আনন্দিত আমরা গ্রামবাসী হিসেবে, ভীষণ ভালো লাগছে। আমরা এই জন্য আরও বেশি আনন্দিত যে এই যে শ্রেষ্ঠ গ্রামের শিরোপা পেয়েছে। রানী ভবানীর স্মৃতি বিজড়িত বহু এখানে মন্দির রয়েছে, যে মন্দিরের টেরাকোটার প্রাচীন যে কারুকার্যগুলো রয়েছে পশ্চিমবঙ্গে শুধু বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্যতীত অন্য কোথায় দেখা যায় না। এছাড়া এখানে যে সমস্ত বড় বড় মন্দিরগুলো রয়েছে, এই যে আমরা যে মন্দিরে দাঁড়িয়ে আছি পঞ্চমুখী শিব মন্দির, এটা একটা অন্যতম জায়গা রানী ভবানীর সৃষ্টি। রয়েছে রাজরাজেশ্বরী মন্দির, গঙ্গেশ্বর মন্দির, চার বাংলা মন্দির, ভবানীশ্বর মন্দির। এর মধ্যে চার বাংলা এবং ভবানীশ্বর মন্দিরের যে টেরাকোটার কাজগুলো, সেই টেরাকোটার কাজের উপরে অনেক দর্শক যারা ইতিহাস পিপাসু তারা প্রচুর আমাদের এই গ্রামে আসে এবং তারা দীর্ঘ সময় গ্রামের মধ্যে থেকে গ্রাম ঘুরে দেখে এই সমস্ত ইতিহাসের চর্চাগুলো করে। আমাদের খুব ভালো লাগে। আমরাও চাই যে আমাদের গ্রাম আরও বেশি উন্নতির দিকে এগিয়ে যাক। তবে পাশাপাশি একটা কথা আমার বলার আছে, গ্রাম আমাদের শ্রেষ্ঠ শিরোপা পেয়েছে, আমি খুব আনন্দিত। বিগত বছর আমাদের পাশের পিতেশ্বরী গ্রামও শ্রেষ্ঠ শিরোপা পেয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সেই অর্থে সেইভাবে সেখানে এখনো ডেভেলপ। অবশ্যই উন্নয়নের খাতে আসবো, উন্নয়নের দিকে আসবো। তবে এখন আমরা একটু ইতিহাসের দিকে যাই। গোপাল বাবু আছেন। গোপাল বাবু, এই যে বড়নগর, এর যদি আমি ব্যুৎপত্তিগত অর্থ দেখি, যে এই বড়নগর গ্রামটার নামকরণটা কিভাবে ঘটলো বা এই বড়নগরটা সৃষ্টি হলো কি করে, সেদিকে যদি আমাদের একটু আলোকপাত করেন। দেখুন, এই বড়নগর গ্রামটির ইতিহাস প্রায় 1000 বছর ছাড়িয়ে গেছে, 1000 বছরের বেশি আগে। কিন্তু যতদূর জানা যায় আজ থেকে প্রায় 900 বছর আগে এই বড়নগরের নাম ছিল বৃহন্নগর। বৃহন্নগর অর্থাৎ বৃহৎ নগর। সেই সময়কালে পাল বংশের নবম রাজা মহিপাল, যার রাজধানী এই বড়নগর থেকে কয়েক কিলোমিটার উত্তর পশ্চিমে, সেই মহিপালের যে রাজধানী ছিল সেই রাজধানীটা 30 বর্গ মাইল এলাকা জুড়ে ছিল।
মানে সেই এলাকার মধ্যে কি এটাও সেই এলাকার মধ্যে অন্যতম একটি জায়গা ছিল মহিনগর, মহিপালের মহিনগর। হ্যাঁ। আর মহিপাল তার মধ্যবর্তী অংশ হচ্ছে বৃহন্নগর আচ্ছা। এবং বৃহৎনগর। যতদূর জানা যায় এই বৃহৎ নগরে একসময় এক পণ্ডিতের বাস ছিল। সেই পণ্ডিতেরা বংশানুক্রমিক ভাবে দীর্ঘদিন ধরে এখানে ছিলেন। এই পণ্ডিতদের কথা লেখক হরপ্রসাদ শাস্ত্রীও উল্লেখ করেছেন। এই পণ্ডিতদের মধ্যে যিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন, ন্যায়শাস্ত্রবিদ, তাকে দেখে রাজা মানসিংহ যখন এই এলাকার মালিকানা আসেন, রাজা মানসিংহ তার ন্যায়ের পাণ্ডিত্য এবং বিচার শক্তি দেখে মানসিংহপুর মৌজা বলে, এখন সাগরদিঘিতে একটি মৌজা তাকে দান করেছিলেন। একদম। তো সেই সময়কালের উপর দাঁড়িয়ে তারপরে এখানে প্রথম রাজা উদয় নারায়ণ, যার জন্মভূমি হচ্ছে এই বড়নগর, এই বিনোদ গ্রাম, সেই বিনোদ গ্রামে বিনোদ বিহারী গোস্বামীর একটি বৈষ্ণব আখড়া স্থাপন করেন। সেই বিনোদ গ্রামের রাজা উদয় নারায়ণ, সেই উদয় নারায়ণের আবাসভূমি, তিনি ছিলেন রাজশাহী জমিদারির মালিক। তখনকার দিনে রাজশাহী বা নাটোর যে জমিদারি, সেই জমিদারির মালিক বলতে প্রায় অর্ধেকের মালিক বাংলার। সেই মালিকের, সেই রাজার সময়কালে, রাজার আবাসভূমি থাকাকালীনই এই বড়নগরকে মন্দিরময় নগর হিসেবে গড়ে তোলার একটা ভিত স্থাপন হয়ে গিয়েছিল। আচ্ছা। কেননা প্রথম যে মন্দিরগুলো দেখা যায়, গোপাল মন্দির, রামনাথেশ্বর মন্দির, এই মন্দিরগুলো বা দয়াময়ী কালী মন্দির, যে মন্দিরগুলো নেই, বা গণেশ মন্দির, প্রকৃত মন্দিরগুলো নেই, এখন গণেশ মন্দির আছে। সেই সময়কালে রাজা উদয় নারায়ণের পরে রাজা উদয় নারায়ণ মুর্শিদ কুলি খাঁর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন, প্রাণ রক্ষার্থে সাঁওতাল পরগনায় চলে গেলেন। পরে তিনি বন্দী হয়ে যান, নিহত হন। তারপরে নাটোর যে জমিদারি, সেই জমিদারির মালিক হয়ে যান মুর্শিদ কুলি খাঁর প্রিয় নায়েব কানুনগ রঘুনন্দন। তিনি যখন মালিক হয়ে যান, সেই বিশাল অংশের জমিদারিত্ব চলে যায় নাটোর রাজবাড়িতে। তাদেরই একটা রাজধানী, তাদেরই নাটোর জমিদারির অন্যতম একটা রাজধানী, তথা রাজা উদয় নারায়ণের জমিদারির অন্যতম একটা রাজধানী হচ্ছে বড়নগর। আচ্ছা। সেই বড়নগরের ইতিহাসটা প্রায় 1000 বছরের ইতিহাস। সেই ইতিহাসটা পরিপূর্ণতা লাভ করেছে রানী ভবানীর আমলে। রানী ভবানী তার 79 বছরের জীবন দশায় বেশিরভাগ এই বড়নগরে কাটিয়েছেন। রানী অপুত্র অবস্থায় মারা গেছেন। তার দত্তক পুত্র রাজা রামকৃষ্ণ। রাজা রামকৃষ্ণ ছিলেন শক্তি সাধক। তিনি এখানে দীর্ঘদিন ধরে জমিদারিত্ব সামলাতেন। কিন্তু রানী যখন অন্যান্য জায়গায় যেতেন, পূর্ণ ক্ষেত্রগুলিতে যেতেন, রানী এসে দেখতেন যে জমিদারিত্ব রাজা রামকৃষ্ণ সামলাবে কি, তিনি ওই সাধনা নিয়ে ব্যস্ত। তারপরে রাজা রামকৃষ্ণের ছেলে রাজা বিশ্বনাথ, যার নামে একটি গ্রাম দেখা যায় নদীর তীরবর্তী অঞ্চলে, বিশ্বনাথপুর। তো এই গ্রামগুলোর ক্ষেত্রে পুরনো যে মন্দিরগুলো, সেই মন্দিরগুলো ছিল, পুরো মন্দিরটা ছিল বারাণসী নগরের মতো করে আদলে রানী ভবানী পুরোটাকে সাজিয়ে দিয়েছিলেন। কালের চক্রে তারেশ্বর মন্দির, কস্তুরীশ্বর মন্দির, যে মন্দিরগুলো হারিয়ে গেছে, মুসলিমের কয়েকটা মন্দির ক্ষেত্রে যে আমরা সেরা গ্রামের উপাধি পেয়েছি, এতে আমি খুবই প্রচন্ড ভাবে আপ্লুত। কেননা বড়নগর আমার বাসভূমির পাশের গ্রাম। এখানে আমি ছোট থেকেই আমার যিনি বললেন, তিনি আমার স্কুলের স্যার। তিনি আমার ছোট থেকে যে স্কুলে পড়াশোনা করেছি, আজিমগঞ্জ ডন বস্কো স্কুলের তার স্যার। আমি ছোট থেকে ওখানে স্কুল পড়তাম, তিনি তখন থেকে উনি পড়াতেন ওখানে, আমি ওখান থেকে বেরিয়েছিলাম। তো উনি
যেভাবে কাটিয়েছেন এখানে, আমিও সেইভাবে ছোট সূত্রে কাটিয়েছি। তো আমি সত্যি কথা বলতে বড়নগর বিশ্বের তথা ভারতবর্ষের কাছে এমন একটি উন্নত গ্রাম ছিল এবং এখনো আছে। সত্যি কথা বলতে যে ভারতের সেরা গ্রাম কখন নির্বাচন করা হয়, এই প্রাচীন ইতিহাসটাকে পর্যালোচনা করে। একদম অবশ্যই। এর ইতিহাসটা 1000 বছর আগেকার ইতিহাস। একদম। আমাদের ভাবতে অবাক লাগে, ভারতবর্ষের মধ্যে অন্যতম এবং তথা মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে মন্দিরময় নগরী এবং শ্রেষ্ঠ পবিত্র ভূমি মনে করা হয় বড়নগরকে। কেননা পৌরাণিক সূত্র অনুসারে বা পৌরাণিক কথা অনুসারে যখন ভগীরথ মুনি গঙ্গাকে সাগরে নিয়ে যাচ্ছিলেন, তখন যেতে যেতে আমাদের চার বাংলা মন্দিরের ঠিক উল্টো দিকের ওই পারে যে চাঁদ আকৃতি জায়গাটায়, সেইখানে তিনি একদিনের জন্য অবস্থান করেছিলেন ক্লান্ত হয়ে গিয়ে। দেবীপুরের দিকটা অবস্থান করেছিলেন। সেই সূত্রে একটা গর্ত তৈরি হয়, সেইখানে নাকি স্নান করলে পুণ্য লাভ করা যায়। এইটাকে বিশ্বাস করে পূর্ব বাংলার যাবতীয় যত পুণ্যার্থী মানুষ ছিল, তারা একটা দলে দলে এই বড়নগরে চলে আসতেন। বড়নগরে চলে এসে তারা 2-3 দিন থাকতেন, মন্দিরময় নগরী ঘুরে ঘুরে দেখতেন। এমনকি তারা কুসুমখোলা, বেনিপুর হয়ে কৃতেশ্বরী অব্দি চলে যেতেন। কেন? কৃতেশ্বরী, কুসুমখোলা, বেনিপুর সব রানীর একটা ভালো সম্পর্ক ছিল। কারণ ওই যে ওখানে যে মন্দিরগুলো আছে, সেগুলো রানীর অনেক অবদান আছে। পুণ্যশীলা রানী ভবানী, কেন উনি হচ্ছেন আবার অর্ধ বঙ্গেশ্বরী। তখনকার দিনে যতজন জমিদার ছিলেন, তাদের অর্ধেক মানে তার মধ্যে গোটা তখনকার বাংলাটার অর্ধেক জমিদারির মালিকানা ছিলেন আমাদের পুণ্যশীলা রানী ভবানী, যিনি বড়নগরকে, বৃহৎ নগরকে বারাণসী সম, বাংলার বারাণসী যাকে বলা হয়, আমরা জানি বাংলার বারাণসী বললে বড়নগরকে বলা হয়। একদম। তো এই হচ্ছে ইতিহাস। একদম। আমরা যেমন জানলাম, গোপালবাবু যেমন বলল যে বড়নগরের ব্যুৎপত্তিগত অর্থ দেখতে গেলে বৃহৎ নগর থেকেই এসেছে এই বড়নগরটি। কার আদলে? বারাণসীর আদলের সেই সময়কে নিয়েই, সেই কথাকে মাথায় রেখেই তৈরি হয়েছিল এই বড়নগর গ্রাম। তবে এই বড়নগরের যদি আমি ইতিহাস যেমন তিনি জানালেন, দেখুন ইতিহাস যে যেমন তেমন ভাবে কিন্তু সৃষ্টি হয়েছে, তেমন ভাবে কিন্তু চলবে। তবে এখন আমরা যারা এখানে থাকি বা যারা বাস করেন বা যারা আসবেন, এখন থেকে এই গ্রামটাকে কিভাবে তারা পর্যালোচনা করবেন বা এই গ্রামের এই শিল্পীগুলোকে, পর্যায় শিল্পীগুলোকে আরো কিভাবে মানুষজনের কাছে তুলে ধরবেন, আরো কিভাবে মানুষজন এখানে আসতে পারে, সেগুলোও কিন্তু দেখার দায়িত্ব আমাদের এখানকার সাধারণ মানুষের সকলের। সেই সঙ্গে নাটোরের যেমন রানী ভবানীর কথা বলছিলাম, এখন কালচক্রে বেশিরভাগই সবাই নাটোরে বাংলাদেশে অবস্থিত। এখনো পর্যন্ত কিন্তু নাটোরের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সংযোগ রেখেছেন মাস্টারমশাই। বাংলাদেশের সঙ্গে এখন পর্যন্ত সংযোগ রয়েছে। তারা যখন জানতে পারলেন এই ঘটনা, জানার যে ভারত সেরা গ্রাম হিসেবে নির্বাচিত হয়েছে, তখন তাদের প্রতিক্রিয়া কি পেলেন মাস্টারমশাই? হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছিল, ওরাও ভীষণ আপ্লুত। কারণ স্বাভাবিক, নাটোরের যে বিশাল একটা সাম্রাজ্য এক সময় ছিল, রানী ভবানী দীর্ঘদিন তার জীবন সায়ান্নে এসে এখানে কাটিয়েছিলেন। এটা ভারতবর্ষের একটা দ্বিতীয় বারাণসী, 107টা শিবলিঙ্গ তৈরি করেছে। ইতিহাস আমার সুযোগ্য ছাত্র গোপাল মণ্ডল আছে, উনি আলোচনা করলেন বলে আমি ওইদিকে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে এই রানী ভবানীর এই যে অনন্য সৃষ্টিগুলো, এখন আমাদের বর্তমানে আমাদের যে দায়বদ্ধতা, সেটা হচ্ছে এটাকে আরও একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া, যাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেমন বহু মানুষ আসে, আরও বহু মানুষ, পর্যটক, তারা যেন আমাদের গ্রামে আসে, এখানকার যে প্রাচীনত্ব, এখানকার যে ইতিহাস, সেগুলো দেখে তারা আনন্দ লাভ করতে পারে। এই গ্রামটা একটা প্রকৃতি একটা অনন্যভাবে ঢেলে সাজিয়েছে। কুলুকুলুভাবে পূর্ণতোয়া ভাগীরথী বইছে, তার পশ্চিম তারে আমাদের গ্রাম। দুই দুটোর বাঁক, যখন সূর্য উদয় সূর্যাস্ত হয়, তার যে রক্তিম ছটা জলের উপর পড়ে যে একটা অপূর্ব দৃষ্টি সৃষ্টি করে। তারপরে দুই পার্শ্বে এই যে দৃষ্টি নান্দনিক সবুজের মেলা, এখানকার কৃষিজীবী মানুষ, বেশিরভাগই কৃষিজীবী শ্রমজীবী মানুষ রয়েছে। এরা এছাড়াও সরকারি চাকরিজীবী খুব কম সংখ্যক। তথাপি এই গ্রাম একটা সাম্প্রদায়িক দিক থেকে এত সুন্দর একটা সহাবস্থান, বিভিন্ন ধরনের মানুষ এখানে আমরা বসবাস করি।
আমরা ভ্রাতৃত্ববোধকে জাগ্রত রেখে আমরা সকলের মধ্যে মিলেমিশে বাস করি। গ্রামটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা আগামী দিনে আরো পরিকল্পনা নেব। সে পরিকল্পনার মধ্যে আমি যেহেতু এখানে একটা সুযোগ পেয়েছি, আমি বলতে চাই ভারতের শ্রেষ্ঠ গ্রাম হিসাবে এটা আমরা ঘোষিত হয়েছে। পাশাপাশি আমি বিভিন্ন জায়গা থেকে ফোন করে যেটা আমাকে বলা হয়েছে, আমি বলেছি সুযোগ পেলে আপনি এটাকে তুলে ধরবেন, যাতে গ্রামটার কমিউনিকেশন সিস্টেম যেটা রয়েছে, আমাদের কনজাস্টেড প্রাচীন একটা দুটো যমজ শহর আজিমগঞ্জ জিয়াগঞ্জ, আজিমগঞ্জ শহরটা এত কনজাস্টেড যেখান দিয়ে বড় গাড়ি নিয়ে যারা ভিজিটার্স তারা আসতে পারে না। সেই জন্য কালীতলা থেকে একটা সোজা রাস্তা বেরিয়ে চলে এসেছে এবং সেই রাস্তাটা অনেক বড় চওড়া গাড়ি। ওই রাস্তাটা সংস্কার করে আমাদের যে রেল রয়েছে, রেলটা আমাদের হাওড়া ডিভিশন, সেখানকার ডিআরএমকে রিকোয়েস্ট করে একটা যদি ওভারফ্লাই করে বর্ণমের সঙ্গে কমিউনিকেট করে দেওয়া যায় তাহলে অত্যন্ত ভালো হবে। মানে এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি যদি না করা যায় তাহলে কিন্তু মানুষ এসে এখানে সেভাবে পৌঁছতে পারবে না, অনেক কষ্ট সহন করতে। পাশাপাশি জিয়াগঞ্জ আজিগঞ্জ যে ফেরিঘাট, যেখান দিয়ে শিয়ালদা লাইন দিয়ে যে সমস্ত পর্যটকরা আসেন, একটা বিশেষ ঐতিহাসিক ট্রেনও দিয়েছে, যে ট্রেনটা সব কলকাতা থেকে বহু মানুষ আছে প্রতিদিন এই বড়নগর গ্রামে বাইরে থেকে মানুষ আসছে। তো ওই ফেরিঘাটটাও যদি ওই সুন্দরভাবে জেটি তৈরি করে লঞ্চ সার্ভিস ব্যবস্থা করে দেওয়া যায়, এই সমস্ত ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু আমাদের যে প্রকৃত যে এখন কিন্তু ক্রুজ সার্ভিসও অ্যাভেলেবেল হয়েছে কলকাতাতে। যদি ডাইরেক্টলি কলকাতার সঙ্গে যদি ক্রুজ সার্ভিসে কানেক্টিং করা হয় সেক্ষেত্রে সেটাও আরো ভালো জায়গায় যাবে। পাশাপাশি আরেকটা জিনিস আমরা বলবো, এখানে হোমস্টে নেই। কয়েকটা মিডিয়া দেখলাম যে হোমস্টে আছে, কিন্তু নেই। আমরাই প্রথম একটা শুরু করব বলে অবশ্যই, কারণ পর্যটক এলে কিন্তু একটা স্টে এর জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন। এখানে হয়তো দু একটা বড় কুঠি রয়েছে বা সেখানে কিছু হোটেল রয়েছে, কিন্তু এখানে আশেপাশে হলে গ্রামের যে সৌন্দর্য, গ্রামের যে শুদ্ধ গন্ধ, মাটির গন্ধ, সেটা থেকে বঞ্চিত হয়। একদম অবশ্যই মাটির গন্ধ, কারণ গ্রামে যদি আমি ঘুরতে আসি আর যদি মাটির গন্ধ যদি না অনুভব করি তাহলে আমার গ্রামে ঘুরতে আসার কিন্তু যে পরিপূর্ণতা তা কিন্তু লাভ করে না। সেই জন্য নদীর ধারে বসবে, সৌন্দর্যায়ন করা হবে নদীর ধারকে। এখানকার প্রকৃতির যে অবগুণ্ঠনবতী যে সুন্দর সবুজ বনানী, তার রস তারা নেবে, এইভাবে তারা দিনটাকে কাটাবে। এই জন্যই তো ওদের আশা। এই জন্য এখানে একটা হোমস্টে খুবই জরুরি। আমরা পরিকল্পনা করে ফেলেছি। আমি নাটোরের সঙ্গে যুক্ত। নাটোরের যে বড় তরফ আমাদের 6 ল্যাশ টাউনশিপ কলকাতায় রয়েছে। বর্তমানে উনার যে ছিলেন উত্তরাধিকারী শেষ বংশধর মহারাজ কুমার শুভশ্রী বাগচি, 18 সালে তিনি বিগত হয়েছেন। মৃত্যুর আগে 12 সালে ট্রাস্ট করে আমাদেরকে একটা বিশেষ সম্পত্তি এবং মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে গেছিলেন। আমরা তার ধারাকে অব্যাহত রেখেছি। বর্তমানে কতগুলো উকিল, যেটা আইনজীবী, তাদের নিয়ে একটা ট্রাস্ট করে নাটোরটাকে ওরা ধরে রেখেছে। তার আমাদের একটা প্রসিকিউটর রয়েছে। তার মধ্য দিয়ে বহুত পরিশ্রম করে আমরা একটা বড় লামসাম অ্যামাউন্ট নিয়ে এসেছি। খুব শীঘ্রই আমরা একটা ভালো, অবশ্যই আমাদের কিন্তু একদম লাইভের মাধ্যমে জানিয়ে দিলাম কিন্তু যে মাস্টাররা কিন্তু ইতিমধ্যে যে হোমস্টের জন্য কিন্তু ওনারা পরিকল্পনা নিয়ে নিয়েছেন আর খুব শিগগিরই আমরা দেখেছি, টেন্ডার দেখেছি ও আমাদের কাজ চলছে। আমরা হয়তো পুজোর আগেই আমরা ভিত্তিপ্রস্তর করার কাজটা শুরু করে দেব। তবে অতটা পর্যাপ্ত নেই, তবে অনেকেই আমাদের পাশে, বহুত মানুষ রয়েছে, আজিমগঞ্জের অনেক ব্যবসায়ী রয়েছে, অনেক ভালো ভালো মানুষ রয়েছে, আমাদেরকে সাহায্য করে। আমরা হয়তো অবশ্যই আমাদের লক্ষ্য পূরণ করব এবং হোমস্টেকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো, যাতে পর্যটকরা এসে রাত্রে এখানে বাস করতে পারে। তাহলে দেখলেন তো, বড়নগরে আপনি যদি ঘুরতে আসেন, এখন নয় কিছুদিন পরে হয়তো এখানে হোমস্টেও একদম সেই বড়নগরের মধ্যেই থেকে আপনি হোমস্টে পেয়ে যাবেন। এবং সেখান থেকে যে এই গ্রামের যে ইতিহাস এবং এই গ্রামের যে স্মৃতিসৌধগুলি রয়েছে, দেখুন আপনি যখন একদম যেমন যমজ শহরের কথা বলছিলেন, গঙ্গা নদী বলিয়ান ভাবে বয়ে চলে গেছে। সেই গঙ্গা নদীর পূর্ব পার এবং পশ্চিম পার, পূর্ব পারে অবস্থিত জিয়াগঞ্জ এবং পশ্চিম পারে অবস্থিত আজিমগঞ্জ। আর এই আজিমগঞ্জ জিয়াগঞ্জ পুরসভার একদম গা লাগোয়া মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েত, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতেরই একটি সংসদীয় এলাকা হচ্ছে বড়নগর। আর এই বড়নগরেই রয়েছে বিশেষ কিছু স্থাপত্য। বড়নগরের ঢোকার মুখেই কিন্তু আপনি কিছু জৈনপট্টিতে কিছু পুরনো কিন্তু দালান কোঠা রয়েছে, কিছু কুঠি রয়েছে যেগুলো দেখতে পাবেন। সেখান থেকে একটু যখন আপনি বড়নগরের দিকে আসবেন,
প্রথমেই পড়বে এই পঞ্চমুখী শিব মন্দির, তারপরে সামনের দিকে গেলে পড়বে ইতিহাস প্রসিদ্ধ চার বাংলা, তারপরে রয়েছে একটি শিব মন্দির রয়েছে, বড় মন্দিরটি রয়েছে ভবানীশ্বর মন্দির, এবং তারপরে রয়েছে রাজরাজেশ্বরী মন্দির, তারপরে রয়েছে গঙ্গেশ্বর মন্দির। এছাড়াও অসংখ্য মন্দির রয়েছেন, এখনো কিছু কিছু মন্দির রয়েছে আপনি যেগুলি বলছিলেন যে সেগুলি এখনো পর্যন্ত কিন্তু রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে, আরো বেশ কিছু মন্দির রয়েছে। হ্যাঁ, আমি দেখছিলাম যে রামনাথেশ্বর বলে একটা মন্দির আছে, গঙ্গেশ্বর মন্দির থেকে আরেকটু কিছুটা গিয়েই মন্দিরটা চারচালা মন্দির। মন্দিরটার পূর্বভাগে সুদৃশ্য অলঙ্করণের কাজ আছে। আমি অদ্যাবধি 3বার গিয়েছি। মন্দিরটার অযত্নে পড়ে আছে, গাছে মাথায় গাছ হয়ে গেছে। তবে এখনো যদি উদ্যোগ নেওয়া হয় মন্দিরটা বেঁচে যাবে। আমি ভেবে পাচ্ছি না যে পর্যটন দপ্তর বা এএসআই বা রাজ্য পর্যটন দপ্তর কেন নজরে পড়লো না এত সুন্দর একটা প্রাচীন মন্দির, যে মন্দিরটা রাজা উদয়নারায়ণ যখন যুদ্ধে জড়িয়ে পড়লেন মুর্শিদ কুলি খার সময়, একটা টালমাটাল অবস্থা। সেই সময়কালেই তখন মুর্শিদাবাদে রানীরা মানে নাটোর থেকে এখানে তখন সবাই আসতেন, নিজের মতো করে নিয়েছিলেন। সেই সময়কালের মন্দির ওটা। সেই মন্দিরটা অন্যতম প্রাচীন মন্দির। ঐতিহাসিক বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় তথা নিখিলার রায় এরা এই এলাকাগুলো অনেকবার ঘুরেছেন। ঘুরে 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 তারা দেখেছেন, যে মন্দিরগুলো দেখেছেন, যেমন আপনাকে বললাম যে গোপাল মন্দির, যেটা মদন গোপাল মন্দির, বা লক্ষ্মী মন্দির, বা কস্তুরবাইয়ের মন্দির, কস্তুরীশ্বর মন্দির, বা তারেশ্বর মন্দির, বা আপনার হচ্ছে ওই দয়াময়ী কালী মন্দির, মানে লক্ষ্মী মন্দির, এই মন্দিরগুলো আর নেই। আমি নিজের চোখে ছোটবেলায় দেখেছি মাঠের মধ্যে অজস্র মন্দিরকে মাটির সঙ্গে ভেঙে মিশে যেতে। আমি দেখেছি নিজের চোখে, তখন আমি ইতিহাসটা বুঝিনি, কিন্তু আমি যদি বুঝতাম তাহলে আমি আরো সুন্দরভাবে বলতে পারতাম। আর রক্ষণাবেক্ষণ কিন্তু একসময় দেখা যেত আটখানা চাঁদের মতো এইরকম একটা ভূখণ্ডে বড়নগর অবস্থিত। এইরকম বড় মাসে বলছিলেন যে সত্যি কথা বলতে সূর্য উঠলে প্রথমে চাঁদের কিরণটা আমাদের বড়নগরে এসে পড়ে। একদম একদম অবশ্যই। হ্যাঁ, রানী পূর্ণশীলা রানী ভবানী নিশ্চয়ই কোনো সুখানুভূতি লাভ করেছিলেন বলেই উনি এই নগরটাকে ভালোবেসেছিলেন। এবং সেই জায়গা থেকে যে পুরনো যে মন্দিরগুলো ছিল, এখন আমি ইতিহাস বই পড়তে গিয়ে আমি সেই নামগুলো জানতে পারি। নামগুলো জানতে পারি, যেমন রাজা রামকৃষ্ণের পঞ্চমুণ্ডির আশ্রম যেটা ছিল, থান যেটা ছিল, এখন শুধু একটু গাছ দেখতে পাই বা মাটিতে কিছু পাথরগুলো দেখতে পাই, ইট গুলো দেখতে পাই। তো এইরকম আরো অনেক প্রাচীন জায়গা ছিল। মাস্টার বলছিলেন না 108টা মন্দির দিয়ে, 108টা নয়, আরো বেশি, আরো বিভিন্ন বেশি। তাহলে ভাবুন, এই যে যতগুলি নাম বললেন, এই সবগুলোকে যদি একসঙ্গে প্রিজার্ভ করা হয় বা সেগুলোকে উন্নয়ন করে, তাহলে কি হয়, পর্যটনের আরো ফলগুলো বাড়বে। আর যত আমার মনে হয় যে, আমি এটা মনে করি যে যত এই পর্যটনের জায়গাগুলো বাড়বে, সেগুলোকে ঘিরে সাধারণ মানুষের, এখানকার যারা মানুষ রয়েছেন, জীবনযাত্রা এবং তাদের মান উন্নয়ন ঘটবে। সেক্ষেত্রে যেমন এখন আমরা এমন একটা যুগে দাঁড়িয়ে রয়েছি, যে জায়গায় কিন্তু বলা যেতে পারে যে মানুষজনের জীবনযাত্রা কিন্তু এখন এমন একটা জায়গায় ঠেকেছে। কারণ দেখুন, চারিদিকে যা অবস্থা, সেখানে দাঁড়িয়ে কিন্তু বেকারত্বের হার কিন্তু দিন দিন বেড়ে চলেছে। তবে এখন আমি মনে করি যে এখানকার যদি এইগুলোকে রক্ষণাবেক্ষণ করে পর্যটনটাকে আরো বাড়ালে, তবে এখানকার একটা মানচিত্র বলা যেতে পারে যে বেকারত্বের বা মানচিত্র যদি আমি ধরি, বা যেখানকার সাধারণ মানুষের একটা মান উন্নয়ন কিন্তু ঘটতে পারে। তবে এইসব যে মন্দিরগুলি রয়েছে, অবশ্যই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীনে 2টো মন্দির রয়েছে। আরো যেসবগুলো মন্দিরগুলোকে যদি একত্রিতকরণ করে সেগুলোর সৌন্দর্যায়ন করে, সেটা সেন্ট্রালি হতে পারে বা রাজ্য হতে পারে, সেটা কোনো বড় ফ্যাক্ট নয়, সেটা যেখান থেকে কোনো ব্যাপার নয়। মোদ্দা কথা হচ্ছে যে উন্নয়ন সাধন বা সেগুলিকে প্রিজার্ভ করে সেগুলিকে আরো সামনের দিকে মানুষের জন্য খুলে দেওয়া, সেগুলো করলে নয়, আশা করি আরো ভালো হবে। তো মাস্টার, আপনি তো বয়োজ্যেষ্ঠ, অনেকদিন ধরে দেখছেন এই বড়নগরকে। সামনের দিকে আমাদের যে নদীর যে বাঁকটা রয়েছে বা আরো সামনের দিকে যে নগরীগুলি রয়েছে, এখনো কিন্তু বেশ কিছু স্থাপত্য কিন্তু গঙ্গা গর্ভে আমি শুনেছি যে বিলীন হয়ে রয়েছে। বিলীন হয়ে গেছে, মানে যেখানে তোমরা ভবানীশ্বর বলছো, তার পাশে একটা বিরাট, ভবানীশ্বরতে একটু ছোট একটা মন্দির ছিল, বিশাল জায়গাটা। মানে আমাদের ওই একটা আমাদের সম্পত্তির একটা আওতাধীন একটা বিশাল মন্দির ছিল, বিশাল শিব মন্দির। সেই মন্দিরটা গঙ্গায় আমার চোখের সামনে ভেসে গেল। সেখানকার শিবটা নিয়ে এসে আমি বাড়িতে প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য কিছু মানুষ সেটাকে কি করেছিল, রাত্রিবেলায় চুরি করে নিয়ে চলে গেছে।
পরবর্তীকালে আর একটা জায়গায় আমাদের শিব মন্দির ছিল, সেই শিব মন্দির থেকে শিব নিয়ে এসে আমি বাড়িতে প্রতিষ্ঠা করেছি। তো অসংখ্য, যে আমার সুযোগ্য ছাত্র গোপালবাবু বলছে, অসংখ্য অসংখ্য মন্দির, তুমি যেটা বলছো অসংখ্য মন্দির, শুধু পাশে দোললপাড়া আছে, সুন্দরপুর রয়েছে, বুকারহাট, এই সমস্ত অঞ্চল জুড়ে অনেক প্রাচীন ওই ইতিহাস জড়িয়ে রয়েছে, কিন্তু রক্ষণাবেক্ষণের যে অভাব যেটা বলা হচ্ছে, তার কারণে এগুলো দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমি হলপ করে বলতে পারি যে রাজরাজেশ্বরী মন্দিরটা আজ থেকে আমাদের কাছে সব ছবি আছে, পুরনো ছবি, 12 সালের আগে, এর যা অবস্থা, এখানে মানুষ যেতে পারতো না, না আমি দেখেছি যেতে পারতো না, রাতের অন্ধকারে একেবারে। এখন আমরা এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি, এত সুন্দর একটা জায়গায় নিয়ে গেছি, বেশ 20-25 লাখ টাকারও বেশি পরিমাণ খরচ করে। আর কিন্তু মানে পুণ্যার্থীরা আসেও, আসে, আমি আজকেও দেখলাম নীলতলা ঘাটে 10-20 জনের একটা টিম এসেছিল, তারা সেখান থেকে একটা টোটো ভাড়া করে তারা এসে আবার তাদেরকে স্টেশনে ছেড়ে দেওয়ার জন্য। দেখুন আমাদের এখানে কিন্তু ডিবেট চলছে বা আমরা একটা আলোচনা করছি, পেছনে দেখতে পাচ্ছেন কিন্তু সাধারণ মানুষ যারা দেখতে আসেন তারা কিন্তু তার মতো আসছে। এর আগেও দেখলেন একজন এসেছিলেন, তারপরে মানে ব্যাপারটা হচ্ছে কোনো সময় কিন্তু এই মন্দির বা এই পীরস্থলগুলি ফাঁকা যায় না। তবে কি হবে, আরো যদি ভালোভাবে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারি বা বা এই জিনিসগুলো মানোন্নয়ন আরো যদি ঘটাতে পারি, তবে মনে হয় আরো বেশি ভালো জায়গায় আমরা পৌঁছে দেবো। ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই 3 মাস এত বেশি মানে দর্শনার্থী আসে, এত বেশি ভিজিটার্স, মানে ডিফারেন্ট পার্ট অফ দ্য ইন্ডিয়া, শুধুমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য না, বাইরের রাজ্য থেকে বহু। আমাদের মন্দিরে গিয়ে আছে ভিজিটার্স ডায়েরি রয়েছে, আমরা তাদের সই টই সংরক্ষণ করি। প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ, হ্যাঁ, মানে মানুষ আসার শেষ নেই। সুতরাং আমাদের আগামী দিনে যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে যদি আমরা ব্যর্থ হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের মানে সমষ্টিগত ফলাফল কিন্তু সেরকম জায়গায় আমরা পৌঁছতে পারবো না। তাহলে আমাদের সামগ্রিকভাবে সমবেত প্রচেষ্টা, গ্রামবাসী, আমাদের পর্যটন দপ্তর এবং আমাদের সেন্ট্রালের যে পর্যটন দপ্তর রয়েছে, সামগ্রিকভাবে যদি আমরা এই গ্রামটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারি, আশাবাদী, একটা ভালো আশা। তুমি যেটা বললো, আমাদের গ্রামের মান উন্নয়ন হবে, এখানে মানুষের ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা হবে, অনেক যত মানুষের জনসমাগম বাড়বে, তত এখানে ব্যবসা বাণিজ্য তত আরো বেশি উন্নত হবে, মানুষের উপজীবিকা ফিরে পাবে, মানুষের মধ্যে প্রাণ ফিরে আসবে। আমাদের গ্রামে তো বললাম বেশিরভাগ কৃষিজীবী, তবে এখানে অবশ্যই দেখুন কৃষিকাজ, আমাদের ভারত একটা কৃষি প্রধান দেশ, আর সেই সঙ্গে আমাদের বড়নগরও কিন্তু যথেষ্ট। কারণ দেখুন আমরা যে এই বড়নগর যে সেরা গ্রামের যে শিরোপা পেয়েছে, তার যে ক্যাটাগরি, তা হলো এগ্রি ট্যুরিজম ক্যাটাগরি, অর্থাৎ কৃষির যে বিভাগগুলি রয় সেই বিভাগে, একদম কৃষি পর্যটন বিভাগে। আর আমি যে পর্যমুখী মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু আপনাদেরকে আমাদের ক্যামেরা পার্সন অর্ঘ আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করলো। চারিদিকে যেমন মাস্টারমশাই বলছিলেন যে গ্রামের এক অদ্ভুত সৌন্দর্য রয়েছে। দেখুন এখন সূর্যাস্তের সময়, আর চারিদিকে দেখতে পাচ্ছেন যে সবুজায়ন কতটা রয়েছে। এখন যে সবুজকে আমরা হারাতে বসেছি, সেই সবুজকে কিন্তু চারিদিকেই দেখতে পাচ্ছেন, যেমন দেখানোর চেষ্টা করছে যে কতটা সবুজায়ন রয়েছে এই গ্রামে। আর এই গ্রামের মধ্যে দিয়েই যখন আমরা আনাগোনা করি বা যখন আপনারা পর্যটকরা এসে আনাগোনা করবেন, তখন সেই গ্রামের শহরতলিতে থেকে আমরা কিন্তু গ্রামের দিকের যে পরিবেশ, সেই পরিবেশের কথা ভুলে গেছি। তাই এই গ্রামে এলে আপনি যেমন সবুজের স্বাদ পাবেন, তেমন আপনি যে স্বাদ পাবেন তা হলো মাটির স্বাদ। কারণ যে মাটিতে আমাদেরকে একটা সময় বিলীন হয়ে যেতে হবে, বা যে মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, সেই মাটির যা যদি আমরা স্বাদ না গ্রহণ করতে পারি, তবে এই জীবন কৃষের। আমি একদম মুর্শিদাবাদের, ভারতের সর্বসেরা গ্রাম মুর্শিদাবাদের বড়নগর থেকে আমরা একদম সরাসরি লাইভে আপনাদের সঙ্গে জুড়েছিলাম। যে বড়নগরের গ্রামের ইতিহাস, সেই সঙ্গে পর্যটনে আর কি কি গতিয়ায়ন করলে এই গ্রামের উন্নয়ন ঘটতে পারে, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। আমার সঙ্গে ছিলেন মাস্টারমশাই গোপাল বাবু এবং ছিলেন মাস্টারমশাই লালা বাবু। তারাও বিভিন্ন আঙ্গিকে এই গ্রামের কথা আমার সঙ্গে তুলে ধরলেন, এবং সেই সঙ্গে তুলে ধরলেন এই গ্রামকে আরো কিভাবে সৌন্দর্যায়ন করলে পর্যটকদের কাছে আরো ভালোভাবে তুলে ধরা যাবে। তেমনি আমরা তুলে ধরলাম এই গ্রামের কি ইতিহাস রয়েছে, কি ইতিহাস জানার জন্য সাধারণ মানুষ এখানে আসবেন। আর অবশ্যই যেমন গোপালবাবু বলছিলেন, বারাণসীর আদলে যেমন তৈরি হয়েছে এখানকার মন্দিরগুলি, তেমনি আপনি এখানে এলে মন্দিরের গায়ে যে টেরাকোটার কাজগুলি পাবেন, সেগুলি আমি মনে করি না আমাদের পশ্চিমবঙ্গের আর কোথাও গেলে এই টেরাকোটার কাজগুলি আপনি দেখতে পাবেন।
আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের বা লালবাগ সাব ডিভিশনের মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের এই বড়নগর। আর এখানে আসার জন্যই কিন্তু আপনাকে বেশি কিছু নয়, আপনি যদি কলকাতা দিয়ে আসেন শিয়ালদা ডিভিশন বা হাওড়া ডিভিশন অর্থাৎ গঙ্গার দুই পাড়ের দুই ডিভিশন, আপনি শিয়ালদা দিয়ে যদি আসেন জিয়াগঞ্জ স্টেশন নামতে পারেন, সেখান থেকে টোটো করে সদরঘাট, সদরঘাটের ফেরি পারাপার চলে সারা রাত্রি, সারা দিন রাত ফেরি পারাপার চলে, ফেরি পার করেই সেখান থেকে আপনি চলে আসবেন একদম বড়নগরে। আপনি যদি হাওড়া ডিভিশন দিয়ে আসেন, হাওড়া থেকে আসার পর ট্রেনে আপনাকে নামতে হবে আজিমগঞ্জ জংশন বা আজিমগঞ্জ সিটি, যে কোনো স্টেশনে আপনি নামতে পারেন। অবশ্যই এক্সপ্রেস ট্রেনে এলে সেটি আজিমগঞ্জ জংশন স্টেশনে দাঁড়াবে, সেখানে নামার পর সেখান থেকে যে কোনো ভাবে পাবলিক ট্রান্সপোর্টে আপনি এই বড়নগর গ্রামে সরাসরি পৌঁছে যেতে পারবেন, 3 কিলোমিটার। একদম 3 কিলোমিটার। আর এই গ্রামের সৌন্দর্য আমরা চারিদিকটা যেমন দেখালাম, গোটা গ্রামে কিন্তু এই সবুজ ঘেরা। আর যে সবুজের জন্য কিন্তু আমরা এখন ইতস্তত বোধ করি, শহরতলি এলাকার মানুষজন তো ইতস্তত বোধ করেনি, কারণ সেখানে সবুজায়নের কিন্তু অভাব ঘটেছে। আর এই গ্রামে এলে কিন্তু আপনি চারিদিকেই পাবেন সবুজ, চারিদিকেই পাবেন মাটির গন্ধ। আজকের এই বলা যেতে পারে ইতিহাসের সেশন বা কিভাবে ডেভেলপমেন্ট করতে পারা যেতে পারে সেই সেশন, দুই মাস্টারমশাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে আপনাদের সঙ্গে আবারও এই গ্রামের বিশেষ কিছু বিষয় আপনাদের সামনে নিয়ে আসবো আগামী দিনে। এই রানী ভবানীর লালিত পালিত একটি গ্রামে আপনাদেরকে নিয়ে যাব, যে গ্রামের ইতিহাস বা যেই গ্রামকে লালন পালন করতেন রানী ভবানী, সেই গ্রামের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। জুড়ে থাকুন, দেখতে থাকুন। ইউটিউব, ফেসবুক যে মাধ্যমে দেখছেন অবশ্যই প্রোফাইলটিকে ফলো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইউটিউবে বেল আইকন প্রেস করে ফেসবুকে ফেভারিট বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমার এই ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে। তবে খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রানী ভবানীর লালিত পালিত গ্রামে। তবে এখন এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ইনফরমেটিভ প্রবীণ। যে ওই মূর্তিটা